জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের গল্প বিখ্যাত ফরাসি লেখক জুলস ভার্নের লেখা ক্যাপ্টেন হ্যাটারাস, যা অনুবাদ আকারে সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় 1984 সালে। আজ আমরা শুনব ক্যাপ্টেন হ্যাটারাসের প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতো একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা মন্দ লাগা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের গল্প ক্যাপ্টেন হ্যাটারাস। অধ্যায় 1। লিভারপুল, 5 এপ্রিল 1860 সাল। লিভারপুল হেরাল্ডের ছোট্ট এক খবর সবার মনোযোগ কেড়ে নিল। পরদিন অর্থাৎ 6 এপ্রিল ফরওয়ার্ড জাহাজ নিউ প্রিন্সডক থেকে অজ্ঞাত যাত্রায় নোঙর তুলছে। প্রতিদিন এমন কত জাহাজ আসে যায় তার খোঁজ কে রাখে? যে যার কাজে ব্যস্ত। কোনো জাহাজ ছাড়লো আর কোন জাহাজ বন্দরে ঢুকলো তা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। অথচ 6 এপ্রিল নিউ প্রিন্সডক লোকে লোকারণ্য। 4 মাইল লম্বা ডকে সারি সারি জাহাজ, ওগুলোর দিকে খেয়াল নেই। লোকে এসে ভিড় করেছে ফরওয়ার্ড জাহাজের সামনে। লোকজন আসছে তো আসছেই, দূর দূরান্ত থেকে বাসে, ট্রাকে, সাইকেলে, এমনকি হেঁটেও এসেছে লোকে, আসছে এখনও। কি যেন এক রহস্য ঘিরে আছে জাহাজটিকে। ফরওয়ার্ডে তোলা হয়েছে 5-6 বছর চলার মতো প্রয়োজনীয় খাবার দাবার, কয়লা, সিলের চামড়া দিয়ে তৈরি পোশাক, ওষুধপথ্য ইত্যাদি যা যা প্রয়োজন সব। জাহাজটি ইঞ্জিনেও চলে, আবার পালে চলারও ব্যবস্থা আছে, বিশাল পাল। তাই দেখে পাশের জাহাজের নাবিকরা ধারণা করে নিল এটা সম্ভবত উত্তর মেরুর দিকে রওনা হবে। অথচ আশ্চর্য ব্যাপার, ফরওয়ার্ড জাহাজের নাবিকেরাই জানে না তারা কোথায় যাচ্ছে। 5 গুণ মাইনে অগ্রিম পেয়ে কেউ টুঁ শব্দটিও করছে না। সবাই ক্যাপ্টেনের আদেশে নোঙর তোলার অপেক্ষা করছে। কিন্তু আশ্চর্য, ফরওয়ার্ডের ক্যাপ্টেনের কোনো পাত্তাই নেই। জাহাজের মেট হিসেবে কাজ করছে রিচার্ড স্যান্ডন। ক্যাপ্টেন হবার সব যোগ্যতা আর বিচক্ষণতা তার আছে। অত্যন্ত আকর্ষণীয় বেতনের লোভে স্যান্ডন এসেছে মেট হিসেবে। প্রচুর টাকা ব্যয় করে মজবুতভাবে ফরওয়ার্ডকে তৈরি করিয়েছেন স্যান্ডন। নিউ ক্যাসেলের কারখানা থেকে বিশেষভাবে তৈরি হয়েছে 120 অশ্বশক্তির ইঞ্জিন। ডেকে বসানো হয়েছে 16 পাউন্ড গোলা নিক্ষেপের কামান। এছাড়াও জাহাজে তোলা হয়েছে হাজার হাজার রকেট, সিগন্যাল বাতি, বিরাট বিরাট করাত, প্রচুর বারুদ, অদ্ভুত সব যন্ত্রপাতি এবং আরও কত কী। এ যেন এক রণযাত্রা। এই সমস্ত আলামত দেখেই ফরওয়ার্ডকে নিয়ে লোকজনের জল্পনা কল্পনার কোনো অন্ত নেই। সবচাইতে আলোচনা জাহাজের একটি কুকুরকে নিয়ে। সবাই বলছে ক্যাপ্টেন নাকি আসলে ওই কুকুরটি। এই জন্যই ফরওয়ার্ডের সমুদ্রযাত্রার কথা শুনে এত হাজার হাজার লোক ছুটে এসেছে ডকে। কিন্তু কথা হলো, জাহাজটা যাচ্ছে কোথায়? রহস্যের সূত্রপাত 8 মাস আগে। হঠাৎ একদিন অদ্ভুত একটা চিঠি পেল রিচার্ড স্যান্ডন। চিঠিটা এরকম: অ্যাভারডিন, 2 আগস্ট 1859। রিচার্ড স্যান্ডন, লিভারপুল। ফ্রেন্ড, আপনার জন্য মাকুয়ার্ড কোম্পানির ব্যাংকে 16,000 পাউন্ড জমা দেওয়া হয়েছে। এই চিঠির সঙ্গে আমার সই করা অনেকগুলো চেকের পাতা পাঠাচ্ছি। আপনার প্রয়োজন মতো যে কোনো সময়ে যে কোনো অঙ্কের টাকা তুলতে দ্বিধা করবেন না। আমি আপনার অপরিচিত হলেও আপনি আমার পরিচিত। আপনার অভিজ্ঞতা এবং অন্যান্য সব কিছু সম্পর্কেই আমি অবগত আছি। আর সেজন্যই আপনাকে ফরওয়ার্ড জাহাজের চিফ অফিসার হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সম্মতি থাকলে বেতন হিসেবে পাবেন 500 পাউন্ড। প্রতি বছর 50 পাউন্ড করে বাড়বে আপনার মাইনে। তবে একটি কথা, ফরওয়ার্ড জাহাজ এখনও তৈরিই হয়নি। চিঠির সঙ্গে দেওয়া প্ল্যান অনুযায়ী জাহাজ আপনাকেই বানিয়ে নিতে হবে। আমাদের অভিযানটা হবে বিপদসংকুল এবং অনেক বছরের। সুতরাং সব দিক বিবেচনা করে বেছে বেছে 15 জন কর্মচারী নিয়োগ করবেন। আপনি এবং আমি মিলে হব 17 জন। আর একজন আসবেন আমাদের সহযাত্রী ডক্টর ক্লবেনি। তিনি সময় মতো জাহাজে পৌঁছে যাবেন। সব মিলিয়ে আমরা হব 18 জন অভিযাত্রী। নাবিকদের সবাইকে অবশ্যই অবিবাহিত এবং ইংরেজ হতে হবে। মটটত খাওয়া একেবারেই চলবে না। শক্ত সামর্থ্য, ভালো স্বাস্থ্য হতে হবে সবারই। নাবিকদের প্রচলিত মাইনের চেয়ে অনেক বেশি টাকা দেবার প্রস্তাব রাখবেন। বছরে বছরে ওদের মাইনে বাড়বে 10% অভিযান শেষে সবাই 500 পাউন্ড করে বোনাস পাবে, আর আপনি পাবেন 2000 পাউন্ড। আমার প্রস্তাবে সম্মত হলে KZ পোস্ট, রেস্তানডে, গেটবার্গ, সুইডেন এই ঠিকানায় আপনার সম্মতিপত্র দেরি না করে পাঠিয়ে দিন।
আপনি এই অভিযান পরিচালনার প্রাথমিক গুরুদায়িত্বে রাজি থাকলে 15ই ফেব্রুয়ারি একটি বিরাটাকার ড্যানিশ কুকুর ফরওয়ার্ডে উঠবে। কুকুরটির খাওয়া, থাকা, পরিচর্যা, তদারকের কাজটিও আপনাকেই করতে হবে। কুকুরটির প্রাপ্তি ইটালির পোস্টমাস্টারের ঠিকানায় জানাতে হবে। আর যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজন দেখা দিলেই কেবল আমাকে আপনার পাশে পাবেন। জাহাজ চলবে আপনার নির্দেশে এবং আপনি চালাবেন আমার লিখিত নির্দেশে। শুভকামনায়, কে ফরওয়ার্ডের ক্যাপ্টেন। অত্যন্ত অভিজ্ঞ নাবিক রিচার্ড স্যান্ডেন তার বৈচিত্র্যময় নির্ঝঞ্ঝার জীবনে অসংখ্যবার নানান অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সে বিয়ে করেনি বলে সংসারেও কোনো ঝামেলা নেই। সেজন্যই কেজেডের চিঠি পেয়ে সে মোটেও অবাক হলো না উত্তেজিত, বরং খুশি হলো অজানার পথে পা বাড়াবার হাতছানি পেয়ে। চিঠিটা কোনো দুষ্ট লোক খামোকা হয়রানি করবার জন্য লিখলো, অথবা কোনো বন্ধুবান্ধবের কারসাজি কিনা পরখ করে দেখার জন্য সময় নষ্ট না করে স্যান্ডেন সোজা গিয়ে হাজির হলো মাকুয়ার্ড ব্যাংকে। অভিজ্ঞ মন যদিও বলছিল এই প্রস্তাব সত্যি, মিথ্যে নয়। ব্যাংকে গিয়ে দেখলো সত্যি সত্যি তার নামে 16,000 পাউন্ড জমা রয়েছে। তাহলে আর দেরি কিসের? তক্ষুনি ব্যাংকে বসে চিঠি লিখে কেজেডকে জানিয়ে দিল তার সম্মতির কথা। কাজের লোক স্যান্ডেন একটি মুহূর্ত নষ্ট করতে চায় না। সে সোজা চলে গেল পরিচিত এক জাহাজ নির্মাণের কারখানায়। পরের দিন থেকে শুরু হয়ে গেল ফরওয়ার্ড জাহাজ তৈরির কাজ। স্যান্ডেনের বয়স 40 হলো। কাজের উদ্যম দেখে কিছুতেই মনে হবে না তার বয়স 20-25-এর বেশি। যেমন নিজে খাটে, তেমনি অন্য কেউ খাটাতে জানে। তার তদারকিতে পুরোদমে কাজে গিয়ে চলল। জাহাজ নির্মাণ শুরু হলো। এবার লোক বাছাইয়ের পালা। প্রথমেই সেকেন্ড মেট হিসেবে স্যান্ডেন নিয়ে এলো জেমস ওয়ালকে। জেমসের বয়স মাত্র 30, কিন্তু বহুবার উত্তরের অভিযানে গিয়ে সে এখন ঝানু নাবিক। কাজ ছাড়া কিছুই বোঝে না। ভ্রমণের নেশাও রক্তে মিশে আছে। তাই এক কথায় রাজি হয়ে গেল সে। জিজ্ঞেসও করল না কোথায় যেতে হবে। ডেক অফিসার হিসেবে বাছাই করা হলো জনসনকে। তারপর 3 জন মিলে খুঁজে বের করলো অন্যান্যদের। কয়েক গুণ বেশি মাইনের লোভ আছে ঠিকই, কিন্তু কোথায় যেতে হবে জানতে না পারে রাজি হতে চায় না নাবিকরা। তবু শেষ পর্যন্ত প্রয়োজন মতো শক্ত সমর্থ নাবিক খুঁজে পাওয়া গেল। একটা ব্যাপারে স্যান্ডেন বেশি লক্ষ্য রেখেছিল, নাবিকেরা সবাই যেন প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ একই ধর্মমতের হয়। কারণ সমুদ্রযাত্রায় বিপদের সময় সমবেত প্রার্থনা অনেক সাহসের সঞ্চার করে এবং বিপদ এড়াতেও সাহায্য করে। সে কারণে এসব ক্ষেত্রে সবাই এক ধর্মমতের হওয়া ভালো। লোকজন বাছাই শেষ হতেই রিচার্ড স্যান্ডেন কেনাকাটা শুরু করে দিল। রাজ্যের জিনিসপত্র কিনতে হবে, খাবার দাবার, জামা কাপড়, যন্ত্রপাতি, গোলা বারুদ এবং আরও অনেক কিছু। এরই ফাঁকে ফাঁকে জাহাজ কারখানায় গিয়ে জাহাজ নির্মাণে তদারকি করে আসে। উল্টোনো তিমি মাছের মতো পাঁজরা বার করা আকৃতিতে তৈরি হচ্ছে জাহাজটা। 23শে জানুয়ারির সকাল। অন্যান্য দিনের মতো ফেরিতে চড়ে জাহাজ কারখানার দিকে যাচ্ছে স্যান্ডেন। সাংঘাতিক কুয়াশায় কিছু দেখা যায় না। কম্পাসের উপর নির্ভর করে নৌকা চালাতে হচ্ছে। মাত্র 10 মিনিটের পথ হলেও প্রচুর সময় নিচ্ছে। খুব ধীর গতিতে এগোচ্ছে ফেরি। হঠাৎ স্যান্ডেন লক্ষ্য করল এই ঘন কুয়াশার মাঝেও এক ভদ্রলোক তার দিকে এগিয়ে আসছে। ভদ্রলোক যদিও একটু বেঁটে এবং মোটা, তবুও বুদ্ধিদীপ্ত চেহারা, রসিক চোখ এবং আচরণের মাধুর্য দেখলেই পরিচিত হতে ইচ্ছে করে। ভদ্রলোক কোনো ভূমিকা না করেই সোজা এসে স্যান্ডেনের হাত নিজের হাতের মুঠোয় তুলে নিলেন। এক নাগাড়ে দ্রুত কথা বলছেন ভদ্রলোক। অনর্গল কী যে বলে গেলেন প্রথমে কিছুই বুঝল না স্যান্ডেন। নীরবে পর্যবেক্ষণ করে চলল ভদ্রলোককে। ধীমান ব্যক্তিদের মতো ছোট ছোট চোখ, চেহারায় বলে দেয় দৃঢ় আত্মশক্তি তার। কিন্তু কে হতে পারেন এই ভদ্রলোক? হঠাৎ একটা নাম মনে এলো স্যান্ডেনের। ঝড়ের বেগে কথা বলার ফাঁকেই যেইমাত্র শ্বাস নেবার জন্য থেমেছেন ভদ্রলোক, অমনি সুযোগ পেয়ে স্যান্ডেন প্রশ্ন করল, আপনি কি ডক্টর ক্লভেনি? অবশ্যই, বলে আবার কথার তুবড়ি ছোটালেন ডক্টর ক্লভেনি। আমি তো ভেবেছিলাম কমান্ডার রিচার্ড স্যান্ডেন বলে আদৌ কেউ নেই, সবই মিছে হয়রানি। 15 মিনিট ধরে আপনাকে খুঁজছি কমান্ডার, আর 5 মিনিট খোঁজার পর ধরে নিতাম আমার পরিশ্রমে বৃথা গেল। যাক, আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। একটা কথা ডক্টর, স্যান্ডেন কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু কে কার কথা শোনে? ক্লভেনি বলেই চলেছেন, আমাদের যাত্রা তাহলে শুরু হচ্ছে। তবে ডক্টর, কোনো কথা নয়, মাঝপথ থেকে ফিরে আসা চলবে না, যেতে আমাদের হবেই। ডক্টর, আপনাকে দেখে আমি আশ্বস্ত হয়েছি, সাহসী নাবিক আপনি। আমার একটা প্রশ্ন, এ ধরনের অভিযানে আপনি যোগ্য ব্যক্তি। ক্যাপ্টেন নিঃসন্দেহে উপযুক্ত লোক খুঁজে পেয়েছেন। ক্যাপ্টেন হয়তো ঠিকই করেছেন, কিন্তু আমার একটি প্রশ্ন ছিল। একটি কেন, 100টা প্রশ্ন করুন না। আপনি কিভাবে জড়ালেন এই অভিযানে? ও এই কথা,
একটি কাগজ পকেট থেকে বের করে এগিয়ে দিলেন ডক্টর ক্লাবনি। অতি সংক্ষিপ্ত চিঠি। ইনভারনেস, 22 জানুয়ারি 1860। ডক্টর ক্লাবনি, লিভারপুল। ফ্রেন্ড, ফরওয়ার্ড জাহাজে করে যদি অজানা পথে সমুদ্রযাত্রায় আগ্রহী হন তাহলে কমান্ডার রিচার্ড স্যান্ডনের সঙ্গে যোগাযোগ করুন। কেজেড, ফরওয়ার্ডের ক্যাপ্টেন। ক্লাবনি জানালেন মাত্র কিছুক্ষণ আগে তিনি পেয়েছেন চিঠিটা, কিন্তু কোথায় যেতে হবে তা জানেন না। ক্লাবনি বলে চলেছেন, কোথায় যেতে হবে জেনেই বা কী লাভ? জানার আগ্রহ আছে, দেখার ইচ্ছে আছে, তাই বেরিয়ে পড়তে চাই। লোকে ভাবে আমি কত বড় জ্ঞানী, কত কিছু জানি। আসলে কিছুই জানা হয়নি, শেখা হয়নি, দেখা হয়নি। আর তাই যখনই সুযোগ পাই বেরিয়ে পড়ি সমুদ্রে, ঝালিয়ে নেই ইতিহাস, ভূগোল, ভূতত্ত্ব, রসায়ন, খনিজ, উদ্ভিদ, পদার্থ, যন্ত্র, ডাক্তারি, সার্জারি ইত্যাদি বিদ্যা। স্যান্ডন বুঝে ফেলেছে এই লোক একটি আস্ত জ্ঞানের ভাণ্ডার, তাই জানতে চাইল, কিন্তু ডাক্তার, আমরা কোন দিকে কোথায় যাচ্ছি? যেদিকে গেলে দেখা হবে অনেক নতুন দেশ, বিভিন্ন জাতির মানুষ, তাদের বিস্ময়কর রীতিনীতি, আচার আচরণ, আর তাই যেতে হবে উত্তর দিকে। কথা বলতে বলতে ফেরি নৌকা এসে থামলো জাহাজ কারখানার কাছে। নেমে পড়ল দুজনে। ফরওয়ার্ড জাহাজের পাঁজরা বার করা গড়ন দেখে দারুণ খুশি হলেন ক্লাবনি। এই জাহাজের ডাক্তার হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। মাত্র 25 বছর বয়সেই ডাক্তার হয়েছিলেন ক্লাবনি। 40 পার হতে না হতেই নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য লাভ করলেন। রহস্যময় ফরওয়ার্ড জাহাজে চাকরি নিয়ে অজ্ঞাত যাত্রায় রওনা হচ্ছেন শুনে বন্ধুবান্ধবেরা অনেক বাধা দিয়েছিল। তাতে ক্লাবনির জেদ আরও চেপে যায়। পারেন তো এক্ষুনি জাহাজ জলে ভাসান। 5ই ফেব্রুয়ারি জাহাজ নামানো হলো পানিতে। 15ই ফেব্রুয়ারি এডিনবারা থেকে সেই বিরাটাকা ডেনিশ কুকুর জাহাজে এসে পৌঁছল। অদ্ভুত এই কুকুরটির আচরণ, চোখ দুটো দেখলেই শরীর কেমন যেন করে ওঠে। জাহাজের নাবিকেরা কিন্তু প্রথম দর্শনেই কুকুরটিকে অপছন্দ করে বসল। অধ্যায় 2। সমুদ্রে যাত্রার সব আয়োজনই প্রায় শেষ। 6ই এপ্রিল রওনা হবার দিন ঠিক করা হয়েছে। কারা যাচ্ছে তার একটা লিস্ট তৈরি করেছে স্যান্ডন। অদৃশ্য ক্যাপ্টেন সহ মোট 18 জনের নাম রয়েছে লিস্টে। তারা কেজেড, ক্যাপ্টেন; রিচার্ড স্যান্ডন, ফার্স্ট মেট; জেমস ওয়াল, সেকেন্ড মেট; ডক্টর ক্লাবনি, ডাক্তার; জনসন, ডেক নাবিকদের অফিসার; সিমসন, হার্পনার; বেল, ছুতোর; ব্র্যান্টন, চিফ ইঞ্জিনিয়ার; প্লোভার, সেকেন্ড ইঞ্জিনিয়ার; স্ট্রং, বাবুর্চি; ফোকার, বরফ সর্দার; ওয়ালটন, কামার; ওয়ারেন, কয়লা যোগানদার; এবং বোল্টন, গ্যারি, ক্লিফটন, গ্রিপার, পেন, নাবিক। সবাই যার যার কেবিন গুছিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্যান্ডনও চায় যত তাড়াতাড়ি সম্ভব রওনা হতে। তা না হলে দেরি দেখে নাবিকেরা হয়তো বেঁকে বসতে পারে। বিশেষ করে কুকুরটির চালচলন সবাইকে কেমন যেন ভয় পাইয়ে দিয়েছে। ক্যাপ্টেনের কেবিনে তালা মেরে চাবি পাঠিয়ে দেওয়া হয়েছে ইতালির পোস্টমাস্টারের ঠিকানায়। ঠিক ক্যাপ্টেনের কেবিনের সামনেই কুকুরটির ঘর। তবে কুকুরটি ঘরে থাকার চাইতে বাইরে টহল দেয় বেশি পছন্দ করে। কারো কথা শোনে না, কাউকে মানে না। আর রাত দুপুরে এমন বিকট সুরে কেঁদে ওঠে যে রীতিমতো ভয় পেয়ে যেতে হয়। কুকুরটা এমনভাবে ডেকের উপর টহল দেয় দেখে মনে হয় যেন স্বয়ং ক্যাপ্টেন গভীর চিন্তামগ্ন হেঁটে বেড়াচ্ছেন জাহাজের ডেকে। ডাক্তার ক্লাবনি বনের বাঘকে পোষ মানাতে পারলেও কুকুরটির বেলায় একদম নিরাশ হলেন। এমন বেয়াড়া কুকুর এর আগে তিনি দেখেননি। নাবিকেরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিল, এই কুকুরটি শয়তানের চেলা না হয়ে যায়ই না। সময়ের মতো কুকুরের রূপ ছেড়ে আসল চেহারায় আত্মপ্রকাশ করবে, জাহাজের সবাইকে নির্দেশ দেবে। কুকুরটি সম্পর্কে নাবিকদের এই ধারণা আরও পাকাপোক্ত হলো সেদিন, যখন পেন কুকুরটিকে জখম করতে গিয়ে নিজের মাথা ফাটিয়ে বসল। এ থেকে কুকুর ভীতি জাহাজের সবার মনে আরও জেঁকে বসল। সবাই ভয়ে ভয়ে অপেক্ষা করছে কবে কুকুরটি নিজের খোলস বদলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহাজের কুকুর ভীতি ডক্টর ক্লাবনিকে মোটেও দুশ্চিন্তায় ফেলেছে বলে মনে হয় না। এক মনে তার কেবিন সাজিয়ে চলেছেন তিনি। ওষুধপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু এমনভাবে সাজিয়ে নিয়েছেন যেন হাত বাড়ালেই ঠিক জিনিসটি পাওয়া যায়। 5 তারিখ সন্ধ্যায় খেতে বসে কথা হচ্ছিল কি করা যায় এখন। মহা সমস্যায় পড়েছে স্যান্ডন। জাহাজ ছাড়বার কথা আগামীকাল, অথচ এখনও ক্যাপ্টেনের নির্দেশনার কোনো নাম নিশানাই নেই। ক্যাপ্টেনের আদেশ ছাড়া নোঙর তোলা সম্ভব নয়। নাবিকেরা এমনিতেই ভাগে ভাগে অবস্থা। তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই নানা রকম ভয় দেখাচ্ছে। জাহাজ কোথায় যাবে তার কোনো ঠিক নেই। জাহাজের ক্যাপ্টেনেরও কোনো পাত্তা নেই। স্যান্ডন ঠিক করে ফেলেছে ক্যাপ্টেনের নির্দেশ আসুক আর না আসুক, আগামীকাল রওনা হয়ে পড়বে। পরদিন সকাল থেকেই কৌতূহলীদের ভিড় বাড়ছে তো বাড়ছেই।
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতে দেখতে 12টা বেজে গেল। 12টার ডাকেও কোনো চিঠি পেল না স্যান্ডন। আর অপেক্ষা করা যায় না। বেলা 1টা থেকে ভাটা শুরু হবে। জোয়ার থাকতে থাকতেই রওনা হতে না পারলে জাহাজ সমুদ্রে বের হতে পারবে না। আর দেরি না করে জাহাজ ছাড়ার নির্দেশ দিল স্যান্ডন। দর্শকদের ডেক থেকে নামিয়ে দিয়ে নাবিকেরা যেই নোঙর তোলার ব্যবস্থা করছে, অমনি শোনা গেল কুকুরের ডাক। সবাই অবাক চোখে দেখল দর্শকদের মাঝ দিয়ে পথ করে ছুটে আসছে সেই ডেনিশ কুকুরটি। দাঁতের ফাঁকে একটি চিঠি। স্যান্ডন বিস্ময়ে চেঁচিয়ে উঠল, চিঠি চিঠি! উনি তাহলে কাছেই কোথাও আছেন। জনসন মৃদুস্বরে উত্তর দিল, তা তো বটেই, তাহা নাহলে কুকুরটা চিঠি পেল কোথায়? ডক্টর ক্লাবনি কুকুরটিকে তার কাছে ডাকলেন। বেয়ারা কুকুর ডক্টরকে গ্রাহ্যই করলেন না। সোজা স্যান্ডনের পায়ের কাছে চিঠিটা ছেড়ে দিয়ে বিকট আওয়াজ করে ডেকে উঠল 3 বার, যেন স্যান্ডনকে চিঠিটা পড়ার নির্দেশ দিচ্ছে। চিঠিতে কি লেখা আছে দেখুন না। ডক্টর ক্লাবনির কথায় হতভম্ব স্যান্ডন বাস্তবে ফিরে এলো। চিঠিখানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল স্যান্ডন। খামের ওপর তার নাম ছাড়া কিছুই লেখা নেই। কোনো তারিখ কিংবা ডাকঘরের ছাপ কিছুই নেই। ছোট্ট একটা নির্দেশ, ফেয়ারওয়েল অন্তরীপ অভিমুখে যাত্রা শুরু করুন। এপ্রিলের 20 তারিখ নাগাদ পৌঁছে যাবেন। সেখানে পৌঁছেও যদি ক্যাপ্টেনের দেখা না পান, তাহলে ডেভিস প্রণালী পার হয়ে বাফিন উপসাগর হয়ে যেতে হবে মেলভিল উপসাগরে। কেজেড। অধ্যায় 3। জাহাজ সমুদ্রে ভাসতেই সব কিছু স্বাভাবিক হয়ে এলো। নাবিকদের উত্তেজনা, ভয়, ভীতি সব উবে গিয়ে সমুদ্রযাত্রার আনন্দ ফুটে উঠল সবার চোখে মুখে। সমুদ্রযাত্রার মজাই এটা। যাত্রার আগের মুহূর্ত পর্যন্ত যত ভীতি আর উত্তেজনা, যাত্রা শুরু হলেই সব ঠিক। সবাইকে তখন ভ্রমণের নেশায় পেয়ে বসে। পাল তুলে তরতরিয়ে ছুটে চলেছে জাহাজ। ইতিমধ্যেই পার হয়ে গেছে বেশ কতদিন। মাঝে মাঝেই নানান সামুদ্রিক পাখি সঙ্গ নেয় জাহাজের। একদিন ডেকের উপর উড়ে এলো একটি পাফিন আর একটি পেট্রোল পাখি। ডক্টর গুলি করে পাফিনটা মারলেন। হারপুনের সিমসন ডেক থেকে কুড়িয়ে আনলো পায়রার চাইতে একটু বড় আকৃতির পাখিটা। ডক্টরকে জিজ্ঞেস করলো, এ পাখি তো খাবার যোগ্য নয়, একেবারেই অখাদ্য, তবু কেন খামোকা মারলেন এটাকে? সামুদ্রিক পাখির মাংসে বোটকা গন্ধ হয়, খেতে খারাপ ঠিকই, কিন্তু আমি এমনভাবে রাঁধবো যে তোমার জিভেও পানি এসে যাবে। আপনি রাঁধতেও জানেন ডাক্তার? পণ্ডিত হতে হলে অনেক কিছুই জানতে হয়। মৃদু হাসলেন ডক্টর ক্লাবনি। সত্যি চমৎকার রান্না করতে পারেন ক্লাবনি। পাখিটার সমস্ত চর্বি কৌশলে চেঁচে ফেলে দিলেন। আসলে সামুদ্রিক পাখির চর্বিতেই আষ্টে গন্ধটা থাকে। চর্বি ফেলে মশলাপাতি দিয়ে ঠিকমতো রাখতে পারলে চমৎকার সুস্বাদু আর মুখরোচক হয়। গালফ স্ট্রিমে ফরওয়ার্ড পৌঁছল 14 এপ্রিল। আর 200 মাইল গেলে গ্রিনল্যান্ড। শীতের প্রকোপ এখনও শুরু হয়নি, তবে কিছুটা ঠান্ডা ভাব রয়েছে। চমৎকার আবহাওয়া। ডক্টর তো পরিষ্কার জামা কাপড় পরে মহা আনন্দে ডেকে ঘুরে বেড়াতে লাগলেন। এভাবে ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন দূরে দেখা গেল ভাসমান বরফের একটা চাই। স্যান্ডন ভীষণ অবাক হলো। উত্তর মেরু সেই কোথায়, আর এখানে হিমশিলা? স্যান্ডনকে বোঝালেন ডাক্তার। ইতিহাস খ্যাত কয়েকটি সমুদ্রযাত্রার গল্প বললেন। গড়গড় করে বলে গেলেন কোন সালের কত তারিখে কখন কোথায় ভাসমান হিমশিলা দেখা গেছে সুমেরু থেকে 40-42 ডিগ্রি দূরে। তাই অবাক হবার কোনো কারণ নেই। ডক্টর যেন একটা জীবন্ত বিশ্বকোষ, কোনো কিছুই তার অজানা নয়। তবুও তিনি একটি রহস্যের সমাধান আজও করতে পারেননি। সমুদ্রের এই রহস্য তিমি শিকারীরাও লক্ষ্য করে, কিন্তু ব্যাখ্যা জানে না। বাতাস যখন শান্ত থাকে তখন সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে, আর বৃষ্টি নামলে সমুদ্র একদম শান্ত হয়ে যায়। এই রহস্যটা আজও রহস্যই রয়ে গেছে। ক্যাপ্টেনের নির্দেশ অনুসারে ফেয়ারওয়েল অন্তরীপ পৌঁছাতে হলে শুধু পালের ভরসায় থাকলে চলবে না। স্যান্ডন ইঞ্জিন চালাবার আদেশ দিলেন। ইঞ্জিন চালু হতেই দ্রুত গতিতে ছুটে চলল জাহাজ। ঝড়ো বাতাস ঠেলে অনেক কষ্টে ফেয়ারওয়েল অন্তরীপে এসে পৌঁছল। দূরবীন চোখে লাগালে গ্রিনল্যান্ডের আবছা আকৃতি দেখা যায় এখন। ক্লবনি ভাবছেন স্যার জন ফ্র্যাঙ্কলিনের কথা। 1845 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কলিন এই অঞ্চলে ডিস্কো দ্বীপ পার হয়ে 2টি জাহাজ সহ হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। কোনো পাত্তাই আর মেলেনি তার। পরদিন সকালে কেপ ডেজলেসনে এসে পড়ল জাহাজ। জনসন আক্ষেপ করে ডাক্তারকে বলল, মাত্র কয়েক সপ্তাহ ছাড়া সারাটা বছরই এই এলাকা বরফে ঢাকা থাকে। জায়গাটার নাম গ্রিনল্যান্ড রাখা ঠিক হয়নি। ডক্টর ক্লাবনি আবারও তার জ্ঞানের ভাণ্ডার খুলে বসলেন। 10ম শতাব্দীতে গ্রিনল্যান্ডের অবস্থা এরকম ছিল না। 9ম শতাব্দীতেও এখানে সবুজে ছাওয়া সমৃদ্ধ একটা গ্রাম ছিল। একটা না অনেক কথা বলে গেলেন ক্লবনি। জনসন মনোযোগ দিয়ে শুনল ডক্টরের কথা। ফরওয়ার্ড যতই এগিয়ে চলেছে, দুর্ভোগও ততই বেড়ে চলেছে। চারিদিক থেকে বরফ এমনভাবে ভেসে আসছে যে জাহাজ চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়ল। লগি দিয়ে বরফ ঠেলে নৌকোর মতো চলতে হচ্ছে।
একটু অসাবধান হলেই ভাসমান হিমশিলার সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কদিন একটানা বরফের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়ল নাবিকেরা। পথ আর শেষ হয় না। 27 এপ্রিল মেরুবৃত্ত পেরিয়ে এলো ওরা। দূরের ভাসমান বরফের পাহাড় দেখে মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে, কিন্তু আসলে তা কম করে হলো 10-12 মাইল দূরে। এ এক মরিচিকার খেলা। এমনকি ডক্টর ক্লবানিও হার মানলেন আলোর এই ভেলকিবাজির কাছে। যতই দিন যাচ্ছে ততই প্রকৃতি যেন বিরূপ হয়ে উঠছে। আবহাওয়া বদলে যাচ্ছে সমুদ্রের রূপ। চারদিকে শুধু বরফ আর বরফ। বরফের উপর সূর্যের উজ্জ্বল আলো চারদিক এমন এক চোখ ধাঁধানো পরিবেশের সৃষ্টি করল যে খালি চোখে চেয়ে থাকায় দায়। সবুজ কাঁচের চশমা পরে নিলেন ডক্টর। অন্যদেরও পড়তে উপদেশ দিলেন আর বললেন, চশমা ছাড়া কেউ যেন রোদের দিকে না তাকায়, এতে ছোঁয়াচে চোখের রোগ দেখা দিতে পারে। বিপদ যত এগিয়ে আসছে, জাহাজে উদ্ভট জল্পনা কল্পনা ততই বেড়ে চলেছে। বিশেষ করে ক্যাপ্টেন এবং কুকুরটি হয়েছে মূল আলোচ্য বিষয়। এখনও ক্যাপ্টেনের কোনো পাত্তা নেই, কিন্তু জাহাজ ঠিকই এগিয়ে চলছে অজানা গন্তব্যস্থলের দিকে। কে জানে কোন বিপদের মাঝে। ক্যাপ্টেন নেই এ কথা অনেকেই মানতে চায় না। ওদের ধারণা ক্যাপ্টেন নিশ্চয়ই জাহাজে আছেন, হঠাৎ একদিন বদ্ধ ঘর খুলে বেরিয়ে আসবেন। এ কথাকে মোটো আমল না দিয়ে একজন বলে উঠল, এই জাহাজের ক্যাপ্টেন তো ওই কুকুরটি। কেমন তার চলাফেরা, ঠিক যেন জাহাজের মালিক। টহল দিয়ে বেড়াচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখছে। পাল ঠিক মতো টানা হলো কি না তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বেড়ায় কুকুরটা। সেদিন তো একদম ক্যাপ্টেনের মতো হালের চাকা ধরে দাঁড়িয়েছিল। এই কথা শুনে কুসংস্কারাচ্ছন্ন নাবিকদের নাভিশ্বাস ওঠে আর কি। কুকুরটিকে আজ পর্যন্ত কেউ খেতে দেখেনি। খাবার যেমনটি দেয়া হয় তেমনি পড়ে থাকে। তাহলে কি খায়, কোথায় খায় কুকুরটি? মাঝে মাঝে বরফ পাহাড়ে গিয়ে খানিকক্ষণ বেরিয়ে আসে সে। কি করে সেখানে? এবার কুকুর ভীতি বেশ ভালোভাবেই পেয়ে বসলো নাবিকদের। বিপদ আসছে, বিপদ। ভাসমান বরফের পাহাড় চারদিক থেকে ঘিরে ধরছে জাহাজকে, যেন পিষে মারবে। নাবিকেরা বরফ কাটার কড়া নিয়ে তৈরি হয়ে রইল। এইসব বরফে যে চাপ সৃষ্টি করতে পারে তা প্রায় 1 কোটি টনের কাছাকাছি। ভয় পেলেও নাবিকেরা সাহসের সঙ্গে লড়াই করে মরতে চায়। কাপুরুষের মতো হাল ছেড়ে দিতে তারা নারাজ। নাবিকদের উদ্যমের প্রশংসা করতে হয়, কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও জাহাজকে এগিয়ে নেওয়া গেল না। বরফের গায়ে লোহার গুলুই দিয়ে ঠেলা মেরেও পথ করে নেওয়া গেল না। শেষ পর্যন্ত রাতে নোঙর ফেলতে বাধ্য হলো ওরা। তাপমাত্রা ক্রমেই নিচে নামছে। পরদিন তাপমাত্রা নেমে এলো 0-8 ডিগ্রি নিচে। এই আবহাওয়াতে উত্তরের দিকে কয়েক মাইল এগিয়ে গেল ফরওয়ার্ড। মাঝরাতের দিকে ডাঙ্গা থেকে 30 মাইল দূরে এসে পৌঁছল। বিপদ বেড়েই চলেছে। এতক্ষণ ভালোই ছিল, এখন বরফের বিশাল চাক ভেঙে ভেঙে ভেসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে সাংঘাতিক সংঘর্ষ ঘটে যেতে পারে। এই বিপদে হালের চাকা হাতে নিল গ্যারি। জাহাজ চালাতে সবচেয়ে ঝানু এই গ্যারি। এঁকে বেঁকে আশ্চর্যভাবে গা বাঁচিয়ে এগিয়ে নিয়ে চলেছে সে। ফরওয়ার্ডের নাবিকেরা দুভাগে জাহাজের সামনেও পিছনে দাঁড়িয়ে লম্বা লগি দিয়ে ভাসমান হিমশিলা ঠেলে জাহাজের পথ করে নিচ্ছে। বিপদের যেন আর শেষ নেই। একটা বিপদ কাটছে তো আরেকটা এসে হাজির হচ্ছে। এই যাত্রা বুঝি আর পার পাওয়া গেল না। সাক্ষাৎ যমদূতের মতো এগিয়ে আসছে এক বিরাট বরফ পাহাড়। ঘুরতে ঘুরতে আসছে আর আশপাশ থেকে ভেঙে ভেঙে কামানের গোলার মতো আওয়াজ হচ্ছে। ডানে বাঁয়ে কোনো দিকে যাবার পথ নেই। 100 ফুট উঁচু পাহাড় সোজা এগিয়ে আসছে। মৃত্যু এবার অবধারিত। নাবিকেরা ভীত সন্ত্রস্ত হয়ে লগি ছুঁড়ে ফেলে দিয়ে শুয়ে পড়ল ডেকের ওপর। এই এলো বলে। ওই টালমাটাল অবস্থায় কে যেন অচেনা গলায় ধমক দিয়ে সবাইকে চুপ থাকতে বলল। শুধু গ্যারি একা অসম সাহসে হাল ধরে রইল। হঠাৎ জাহাজের উপর একটা বিরাট ঢেউ ভেঙে পড়ল। বিকট এক ঝাপটা খেয়ে জাহাজ এগিয়ে চলেছে। সামনে সূর্যের উজ্জ্বল আলো, সমুদ্রের ঢেউ খেলা করছে। অদৃশ্য হয়ে গেছে সেই মৃত্যুদূত হিমশিলা। অবাক চোখে জনসন প্রশ্ন করল, ডক্টর, আমরা কি বেঁচে গেলাম? কিভাবে বাঁচলাম আমরা? স্রেফ কপালের জোরে। হিমশিলার গা থেকে সমানে বরফ ভেঙে পড়ছিল বলে সেটা সামনের দিকে ঠিকমতো এগোতে পারছিল না। তার উপর আবার চারদিককার চাপ। সব কিছু মিলিয়ে বেচারা পড়েছিল একটু বেকায়দায়। আর সেজন্যই তো জাহাজের উপর পড়বি করেও শেষমেশ কাত হয়ে আছড়ে পড়ল সমুদ্রে। তবে হ্যাঁ, আর মিনিট 2 দেরি হলেই রক্ষে ছিল না। একেবারে চ্যাপ্টা হয়ে যেত জাহাজটা। অধ্যায় 4। নানান ঝড়ঝাপটার মধ্য দিয়ে মেরুবৃত্ত পার হবার পর একটা বড় বিশ্ব অপেক্ষা করছিল স্যান্ডেন এবং জাহাজের অন্য সবার জন্যে। 30 এপ্রিল ভোরে স্যান্ডেন তার ঘরে ঢুকেই অবাক হয়ে গেল।
টেবিলের উপর একটা চিঠি, তার নামেই লেখা। বিস্ময়ের ঘরে স্যান্ডেন অনেকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ডক্টর, জেমস ওয়াল ও জনসনকে ডেকে আনলো। খাম ছিঁড়ে চিঠিটা পড়ল স্যান্ডেন। সাম্প্রতিক দুর্যোগের মোকাবিলায় নাবিক আর অফিসারদের সাহসিকতায় ফরওয়ার্ডের ক্যাপ্টেন খুশি হয়েছেন। স্যান্ডেন যেন নাবিকদের ক্যাপ্টেনের অভিনন্দন জানিয়ে দেয়। তারপর আছে আরও উত্তরে মেলভিল উপসাগরের দিকে রওনা হয়ে সেখান থেকে স্মিথ সাউন্ডের দিকে যাবার নির্দেশ। চিঠিটা 30শে এপ্রিল, অর্থাৎ আজই লেখা। চিঠিটা পড়া হলো। সবার মুখ থমথমে। সবাই বুঝে ফেলেছে ক্যাপ্টেন এই জাহাজেই আছেন, কিন্তু স্যান্ডেন কিছুতেই এই কথা মানতে পারছে না। জাহাজের প্রত্যেকেই তার বিশেষ পরিচিত, তবে জাহাজেরই কি কেউ ক্যাপ্টেন হয়ে কী করে? তাহলে চিঠিটা লিখল কে? কুসংস্কারাচ্ছন্ন নাবিকদের মনে আবার সেই সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠল। এ কি তাহলে কুকুরটার কাজ? এসব নানান জল্পনা কল্পনার মাঝেই জাহাজ এগিয়ে চলেছে। দিন দিন তাপমাত্রা নেমে যাচ্ছে। 1 মে সে তাপমাত্রা শূন্য তাপাঙ্কের 25 ডিগ্রি নিচে নেমে গেল। আবার বরফ ভেসে বেড়াতে শুরু করেছে চারিদিকে। বড় একটা হিমশিলার একটা ভালুক আর দুটো বাচ্চাকে দেখে বন্দুক হাতে সেদিকে ছুটলেন ডাক্তার ক্লাবেনি। ভালুক মা বিপদ আঁচ করতে পেরে বাচ্চা সমেত গা ঢাকা দিল। রাতে বহুদূরে ডিস্কো পাহাড় ভেসে উঠতেই আবার ডক্টরকে অন্যমনস্ক দেখা গেল। এই ডিস্কো দ্বীপের আরেক নাম তিমি দ্বীপ। এখান থেকেই শেষ চিঠি লিখেছিলেন স্যার জন ফ্র্যাঙ্কলিন। সেটা 1845 সালের 12ই জুলাইয়ের কথা। ডিস্কো দ্বীপের কাছাকাছি পৌঁছতেই জাহাজের আশেপাশে তিমি মাছের আনাগোনা শুরু হলো। পাখনাওয়ালা তিমিরা স্পাউটের ফুটো দিয়ে ফোয়ারার মতো পানি ছিটিয়ে খেলতে লাগলো। যতই দিন যাচ্ছে সূর্য যেন আর ডুবতেই চায় না। দিগন্ত রেখা ঘেঁষে কেবল সরে যাচ্ছে। 3রা মে অনভ্যস্ত নাবিকের মনে একটানা এরকম সূর্য দেখে কি প্রতিক্রিয়া হবে ভেবে শঙ্কিত হলেন ডক্টর। নাবিকেরা প্রথমে একটানা সূর্যের আলো দেখে অবাক হলো, পরে বিরক্ত ও শেষে ক্লান্ত হয়ে পড়ল। ওরা মর্মে মর্মে অনুভব করল যে আঁধার আছে বলেই আলো এত আনন্দময়। 6ই মে সবচাইতে উত্তরে এস্কিমোদের রাজ্যে জাহাজ পৌঁছল। এস্কিমো গভর্নর সপরিবারে অভ্যর্থনা জানাতে এলেন। স্যান্ডেন, ডক্টর ক্লাবেনি ও মাত্র 3 জন নাবিক জাহাজ থেকে নামল। 5 জনই গভর্নরের সঙ্গে এগিয়ে গেল। শুধু গভর্নরের বাড়িটি কাঠের, আর বাকি সবাই থাকে এস্কিমোদের ঐতিহ্যবাহী বরফের তৈরি ঘর ইগলুতে। ইগলুর গড়ন বড় আজব ধরনের। সরু সুরঙ্গের মতো পথ বেয়ে ভেতরে ঢুকতে হয়। কোনো জানালা নেই, একটা ফুটো আছে ছাদে ধোঁয়া বার হবার জন্যে। ঘরে ঢুকলে মোটকা গন্ধে পেটে সব কিছু উগড়ে বেরিয়ে আসতে চায়। সিল মাছের মাংস, পচা মাছ আর এস্কিমোদের শরীরের বিদঘুটে গন্ধ সব মিলে যাচ্ছে তাই এক অবস্থা। এস্কিমোদের এস্কিমো বলে ডাকলে তারা ভীষণ অসন্তুষ্ট হয়। এস্কিমো শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাছ খেকো। ডক্টর ক্লাবেনি তাই ওদের একটু তোয়াজ করার জন্য গ্রিনল্যান্ডবাসী বলে সম্বোধন করলেন। এস্কিমোরা বেজায় খুশি হলো। ওদের ইগলু পর্যন্ত ঘুরিয়ে আনলো ডক্টরকে। এগুলোর ভেতরের মোটকা গন্ধে তার অবস্থা কাহিল হলো। ডক্টর আগ্রহের সঙ্গে সব কিছু ঘুরে ঘুরে দেখলেন। তাদের কথাবার্তা চলল জাহাজের দোভাষীর জানা মাত্র 20টা এস্কিমো শব্দ আর আকার ইঙ্গিতের মাধ্যমে।